অডিও বুকস বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন সাইকো থ্রিলার মার্ডার অ্যানালাইসিস। গল্পটি লিখেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম রাজন। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে। ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরের আরও দূরের যুবকের সাথে তুমি যেও নাকো আর। কবিতাটা পড়তে পড়তে অজ্ঞান হওয়া নীলার ওপর একের পর এক কোপ দিতে থাকে অয়ন। হাত পা বাঁধা অবস্থায় থাকায় তেমন কোনো প্রতিবাদ করতে পারেনি মেয়েটি, কেবল হালকা হাত পা ছোড়াছুড়ি এবং গোঙানি ছাড়া। জানালা দিয়ে তখনও চিৎকার করে যাচ্ছিল অয়নের মা। ছেলেকে থামানোর ব্যর্থ চেষ্টা করছেন তিনি। অয়ন তখনও বলে যাচ্ছে, কি কথা তাহার সাথে, তার সাথে, আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ। তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, অতপর আবারও একের পর এক কোপ দিয়েই যাচ্ছে নীলার গলা এবং ঘাড়ে। পাণ্ডুলিপিটি শেষ করে শেষ লাইনগুলো পড়ে খুব আঁতকে উঠল নীলিমা। এক ঝাঁক ভয় আতঙ্ক ঘিরে ধরল তাকে। শ্রাবণের প্রায় গল্প শেষে এমন ঘোরে থাকলেও এই গল্পটিতে একটু বেশিই ঘোর লেগেছিল তার। আর তাই গল্প শেষ না হওয়া অবধি ফোন তোলেনি প্রেমিক রিফাতের, বরং কয়েকবার ফোন দেওয়ার পর ইচ্ছে করে এরোপ্লেন মুড করে দেয় সে, যাতে করে পড়ার সময় কোনো ফোন এসে তাকে বিরক্ত না করে আর। শ্রাবণ তার প্রিয় একজন লেখক, শিক্ষাঙ্গনের বড় ভাই এবং প্রেমিক রিফাতের বন্ধু। শ্রাবণের গল্প এবং তার সাথে নীলিমার পরিচয় হয়েছিল রিফাতের সাথে পরিচয় হওয়ার অনেক আগে। শ্রাবণ বিভিন্ন গ্রুপে এবং তাদের ক্যাম্পাসের সাহিত্য গ্রুপে নিয়মিত গল্প দিত। সেই থেকে শ্রাবণের গল্পের সাথে পরিচয় হয়েছিল নীলিমার। তখনও তাদের পরিচয় কেবল পড়া এবং গল্পের পোস্টে কমেন্ট করা অবধি। একদিন কথায় কথা বাড়ানোর উদ্দেশ্যে শ্রাবণকে মেসেজ দিল নীলিমা। শ্রাবণের গল্প নিয়ে এমনিতেই তার কৌতূহল ছিল অনেক। শ্রাবণ মানুষের মনের ভিতর জমানো রাগ, ক্ষোভ, অভিমান এবং সেসবের নানারকম বহিঃপ্রকাশ নিয়ে লেখালেখি করত, যা নীলিমাকে মুগ্ধ করত খুব। তাই সেসব নিয়ে নীলিমার কৌতূহল ছিল অনেক। শ্রাবণকে দেওয়া প্রথম মেসেজে নীলিমা তার নাম, ব্যাচ নাম্বার, ডিপার্টমেন্ট উল্লেখ করে শ্রাবণের লেখা নিয়মিত একজন পাঠিকা হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল। কিন্তু তখনও শ্রাবণের বন্ধু তালিকায় যুক্ত না থাকায় শ্রাবণের প্রত্যুত্তর পেতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল তার। কিছু সময় পর মেসেজ চেক করতে গিয়ে দেখে শ্রাবণের মেসেজ। শ্রাবণের মেসেজটি ছিল, জি কিছু বলবেন। এত বড় মেসেজের এত সংক্ষিপ্ত উত্তর দেখে শ্রাবণকে নীলিমার কাছে কিছুটা অহংকারী মনে হয়েছিল সেদিন। না মানে আপনার গল্প নিয়ে কিছু প্রশ্ন ছিল। জি বলুন। আপনার গল্পে এত খুন থাকে কেন, তাও আবার কাছের মানুষদের খুন কাছের মানুষদের হাতে। আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব, তার আগে আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিন। জি বলুন। আমরা সবচেয়ে ভালোবাসি কাদের? কাছের মানুষদের, যাদের আমাদের ভালো লাগে, পরিবার, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ। আমাদের সবচেয়ে রাগ হয় কার ওপর, কষ্ট পাই কার ওপর? কাছের মানুষদের উপরই। আশা করি বুঝতে পেরেছেন। মানে মানে হলো যাদের আমরা বেশি ভালোবাসি, বেশি কাছের ভাবি, তাদের উপরেই আমাদের বেশি রাগ হয়, অভিমান হয়, অভিযোগ হয়। এবং সেগুলো যদি জমিয়ে রাখি, তবে সেগুলো ধীরে ধীরে বিরক্ত কিংবা ঘৃণাতে পরিণত হয়, এবং যার বহিঃপ্রকাশ কিংবা ভয়ানক পরিণতিও কাছের মানুষদের উপরেই হয়। তাই নয় কি? এভাবে তো কখনো ভেবে দেখিনি। ভাববেন মাঝে মাঝে। না থাক, আপনারা লেখক মানুষ, আপনারা ভাবুন। আমরা পাঠক পাঠিকা, আমাদের সহজ সরল চিন্তাভাবনা, জটিল চিন্তাভাবনা করা আপনাদের কাজ। আচ্ছা ঠিক আছে। শ্রাবণের আচ্ছা ঠিক আছে বলার পর তাদের কথোপকথন শেষ হয় সেদিনের মতো করে। সেদিনের পর অনেক দিন শ্রাবণকে আর মেসেজ দেয়নি নীলিমা। তবে শ্রাবণের পোস্টে করা প্রতিটি গল্পেই মন্তব্য ছিল তার, এবং সে রেসপন্স থেকেই রিফাতের সাথে পরিচয় হয় নীলিমার। রিফাত শ্রাবণের বিশ্ববিদ্যালয় জীবনের ব্যাচমেট। যদিও সে নীলিমাকে শ্রাবণের বন্ধু, এমনকি ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে কথা শুরু করেছিল। তবে সে জানত সে সত্যিকার অর্থে শ্রাবণের ভালো বন্ধু না। ভালো বন্ধু হলো সেই যে পাশে থাকে।
বন্ধুর ভালো কাজ সমর্থন করে, ভুল হলে শুধরে দেয়, ব্যক্তিগত সম্পাদকের মতো। ভালো বন্ধু হলো সেই যে নিন্দা করে না গোপনে, বরং সাহস দেয় নতুন করে চলার, নতুন করে বাঁচার। রিফাত নীলিমাকে শ্রাবণের খুব ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিল, নিজের সুবিধার্থে, যাতে তুলনামূলক সহজেই নীলিমার মনোযোগ পাওয়া যায়। তার আর রিফাতের সম্পর্ক নিয়ে এমন মন্তব্য কিছু বলতো না শ্রাবণ, কেবল ওপাশ থেকে হাসতো। যখন নীলিমা শ্রাবণকে বলতো, আপনি আর রিফাত খুব ভালো বন্ধু তাই না, শ্রাবণ মিটিমিটি হাসতো আর বলতো, হুম। অবশ্য তাকে রিফাত আগেই বলে রেখেছিল, নীলিমা জিজ্ঞেস করলে যেন এমন উত্তর দেয়। বিশ্ববিদ্যালয় জীবনে রিফাতের সাথে খুব বেশি চলাফেরা ছিল না শ্রাবণের। তারা ছিল সৌজন্যতার বন্ধু। সৌজন্যতার বন্ধু হলো তারা, যারা কেবল দেখা হলে কথা বলে কিংবা প্রয়োজন হলে কথা বলে, এছাড়া খুব একটা কথা হয় না। শ্রাবণ রিফাতও তেমন। ক্লাসে এবং ক্লাসের বাইরে প্রয়োজন ছাড়া অত বেশি কথা হতো না তাদের। তখন রিফাতই শ্রাবণকে সহ্য করতে পারত না অতটা। এর কারণ হিসেবে ছিল শ্রাবণের লেখালেখি। কেন জানি লেখালেখি বিষয়টা ভালো লাগতো না রিফাতের। লেখালেখির মধ্যে খারাপ কিছু না থাকলেও কিছু মানুষ আছে যারা কিনা অহেতুক লেখালেখি করা মানুষগুলোকে বিরক্তিকর মনে করে, ঘৃণা কিংবা উপহাস করে। রিফাতেরও বিনা কারণে শ্রাবণকে খারাপ লাগতো, বিরক্ত এবং অসহ্য মনে হতো। রিফাতের কাছে লেখালেখি বিষয়টা অহেতুক লাগতো। সে থাকতো সারাদিন পড়াশোনা, নোট করা, ক্লাস করা, গ্রুপ পড়াশোনা, স্যারদের কথা শোনা, কিভাবে ভালো ফলাফল করা যায় সেসব নিয়ে ব্যস্ত। আর শ্রাবণ ছিল লেখালেখি নিয়ে, চুপচাপ, এলোমেলো স্বভাব এবং মানুষকে পর্যবেক্ষণ করা নিয়ে। শ্রাবণ মানুষকে খুব পর্যবেক্ষণ করত, যাকে যখন সামনে পেত, বিশেষ করে মনস্তাত্ত্বিক বিষয়াবলী নিয়ে। মানুষের ভেতরগত দুঃখ, রাগ, ক্ষোভ, হতাশা, ইচ্ছে ইত্যাদি বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করত সে। মানুষ খুশি হলে কেমন আচরণ করে, খুশিতে তার মধ্যে অহংবোধ আসে কিনা, দুঃখ পেলে কেমন আচরণ করে, কতটা হতাশ কিংবা একা হয়, গভীর চিন্তায় কপালে ঠিক কতটি ভাঁজ পড়ে, অসহায়ত্বে চোখ ঠিক কতটা জ্বলজ্বল করে, গভীর হিংসায় মানুষ কতটা ভয়ানক হয়, ইত্যাদি লক্ষ্য করত সে। এসব পর্যবেক্ষণ যে শুধু তার বন্ধুবান্ধবদের কিংবা আশেপাশের মানুষজনদের ওপর চালাতো, ঠিক তা নয়, বরং সুযোগ পেলে প্রায় সব শ্রেণীর মানুষকে লক্ষ্য করত সে। এমনকি বাদ পড়তো না রাস্তায় শুয়ে থাকা পাগল, বাসে উঠে কথায় মজিয়ে নানা জিনিস বিক্রি করা মামা, কিংবা একটি ফুল কিংবা কিছু টাকার জন্য হাত ধরে দাঁড়িয়ে থাকা বাচ্চাটিও। একদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় জ্যামে আটকে ছিল শ্রাবণদের সিএনজি। পাশে ছিল একটি ময়লার স্তূপ, যেখানে আশেপাশের বেশ কিছু পরিবারের ময়লা আবর্জনা এসে জমা হতো। গাড়িতে থাকা অন্য বন্ধুরা যখন নাকে হাত কিংবা রুমাল দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছিল, শ্রাবণ তখন এসবের কোনো কিছু করা ছাড়াই এক দৃষ্টিতে তাকিয়েছিল ময়লার স্তূপের সাথে দাঁড়িয়ে থাকা এক পরিচ্ছন্ন কর্মীর দিকে, যিনি কিনা হাতে মুখে কিছু না লাগিয়ে ময়লাগুলো থেকে খালি বোতলসহ প্লাস্টিক সামগ্রী এবং প্রয়োজনীয় কিছু পাওয়া যায় কিনা তার সন্ধান করছিলেন। চারপাশে পড়েছিল অসংখ্য নষ্ট খাবার ভর্তি পলিথিন, হালকা পানি ভর্তি বোতল, পচা হলুদ ভাত, কলার খোসা এবং আরও অনেক কিছু। লোকটি প্রতিটি পলিথিন, কাগজের বক্স, এমনকি জমে থাকা হলুদ ভাতগুলো ভালো করে ঘেঁটে ঘেঁটে দেখছিলেন প্রয়োজনীয় কিছু পাওয়া যায় কিনা। আমাদের দেশে যে পরিমাণ খাবার প্রতিদিন নষ্ট করা হয়, তা যদি সুষম বন্টন করা হতো, তবে এ দেশে অভুক্তের সংখ্যাটা হয়তো অনেক কমে যেত। শ্রাবণ খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো লোকটির চোখ, মুখ, নাক, কপাল এবং হাত। এত দুর্গন্ধের মধ্যেও লোকটির চোখে মুখে কোনো পরিবর্তন দেখতে পেল না সে। লোকটির মুখ দেখে শ্রাবণের মনে হচ্ছিল না তিনি কোনো জমানো ময়লার স্তূপের ভিতর দাঁড়ানো। ওনার অঙ্গভঙ্গি, ময়লা ঘেঁটে ঘেঁটে কিছু সন্ধান করা, সংগ্রহ দেখে মনে হচ্ছিল কোনো কৃষক তার শস্যক্ষেত্রে দাঁড়িয়ে প্রয়োজনীয় শস্য সংগ্রহ করছেন, কিংবা খাবারের গোডাউনে দাঁড়িয়ে পছন্দের খাবার বেছে নিচ্ছেন। সেদিন শ্রাবণের সাথে রিফাতও ছিল। শ্রাবণের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে আরও বেশি দমবন্ধ হয়ে আসছিল রিফাতের। শ্রাবণের এ বিষয়গুলো খুব বিরক্ত লাগতো রিফাতের।
শ্রাবণকে বিরক্ত লাগার আরও একটি কারণ ছিল তার। রিফাতের পছন্দের তালিকায় থাকা লেখকদের ভালো লাগতো না শ্রাবণের। রিফাত ছিল স্রোতমুখী, সময় স্রোত যার অনুকূলে সেও তার। এবং প্রতিষ্ঠিত লোকেরা যা বলতো, যেভাবে বলতেন, সেও তা বিশ্বাস করত, মানত। সবাই যেদিকে ছুটত সেও সেই দিকে ছুটত। শ্রাবণের বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত সে কিছুটা ট্রেডিশনালি ছিল, তবে রিফাতের মতো অতটা না। শ্রাবণ তখন ছিল কিছুটা ভীত প্রকৃতির। সে সবসময় ঝামেলা বিবাদ এড়িয়ে চলতে চাইতো। সে চাইতো না যে তার বাবা কিংবা তার পরিবার কোনো ধরনের ঝামেলায় পড়ুক। তাই সে সবসময় ভয় পেত, নিজেকে নিয়ে এবং বাবাকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বাবাকে নিয়ে তার ভয়টাই সত্যি হলো। রিফাতের ট্রেডিশনাল মতামত, চলাফেরা, নিজের যুক্তি, বিবেক, বুদ্ধি এসব ভালো লাগতো না শ্রাবণের। আমাদের সমাজের অধিকাংশ মানুষই নিজের মতামত থেকে বেশি গুরুত্ব দেয় অন্যের মতামতকে। এদেরকে শ্রাবণ পছন্দ করতো না অত। রিফাত শ্রাবণকে অপছন্দ করা শুরু করে ক্যাম্পাসের জীবনের শুরু থেকে, যখন থেকে শ্রাবণ বলেছিল সে ভবিষ্যতে লেখক হতে চায়। প্রথম ক্লাসে তাদের এক শিক্ষক সবাইকে তার নাম, পরিচয়, ভবিষ্যৎ লক্ষ্য জিজ্ঞাসা করলেন। শ্রাবণের উত্তর ছিল, আই ওয়ান্ট টু বি আ রাইটার। উত্তর শুনে সহপাঠীদের মাঝ থেকে কয়েকজন হাসা শুরু করে। তাদের মধ্যে একজন ছিল রিফাত। বাবা মারা যাওয়ার পরে শ্রাবণ তার শান্তশিষ্ট, ট্রেডিশনাল, কনফর্মিস্ট স্বভাব পাল্টে বাবার মতো নন কনফর্মিস্ট হয়ে ওঠে। নিজের মতামতকে রাখে প্রথম গুরুত্বে, ভুল ধরতে চায় সমাজের, আইডিওলজি এবং হিজিমনি বাস্তবায়ন করা ব্যক্তিবর্গের। স্যাররাও বাদ ছিল না এ তালিকায়, যা ছিল রিফাতের ভীষণ অপছন্দ। রিফাত ছিল স্যারদের সব কিছুতে সহমত পোষণকারীদের দলে। স্যারেরা যেভাবে ব্যাখ্যা দিত সে সেটাই মেনে নিত। কিন্তু একটা বিষয়ের যে আরও অন্য ব্যাখ্যাও হতে পারে তা সে বুঝতে চাইতো না কখনো। শ্রাবণ খুঁজে বের করত বিকল্প ব্যাখ্যাগুলো, এবং সে ব্যাখ্যাগুলো যখন সবার সামনে বা নিজের মতো করে তুলে ধরতে চাইতো, তখনই সে হয়ে যেত রিফাতের কাছে আরও বিরক্তিকর। সাহিত্যের যে নানা রকম দিক থাকতে পারে এবং নানা রকম ব্যাখ্যা থাকতে পারে তা রিফাত খুঁজতেও চাইতো না এবং বুঝতেও চাইতো না। এ নিয়ে তাদের প্রথম বিতর্ক শুরু হয় মাই লাস্ট ডাচেস কবিতা পড়ার সময়। কবিতায় দেখা যায় একজন ডিওক তার স্ত্রীকে খুন করে, কারণ তার স্ত্রী সবার সাথেই সমানভাবে মিশত। স্বামী ডিওক আর অন্যদের তফাৎ করতো না। স্বামীকে দেখে সে যেভাবে হাসত, একজন সাধারণ মানুষকে দেখলেও সে একইভাবে হাসত। বিষয়টা ডিওকের চোখে খুব খারাপ লাগতো, হিংসা হতো এবং তার আত্মসম্মানে লাগতো। তাই সে তার রানীকে হত্যা করে। বিভিন্ন নোটবুকে, অনলাইন ব্লগে কিংবা ক্লাসে এই কবিতার ব্যাখ্যায় সবাই একতরফা ডিওকের দোষ দিত। তাকে সংকীর্ণ মনা বলাসহ নিন্দা করা হতো। শিক্ষকরাও একইভাবে শ্রাবণদের পড়াতো। রিফাত যেহেতু সব কিছুতেই সহমত প্রদান করত, তাই সেও শিক্ষকদের মতো একইভাবে ব্যাখ্যা করত কবিতাটি। কিন্তু আপত্তি বাধে শ্রাবণের। সে যতটা দোষ দেয় ডিওকের, তার চেয়ে বেশি দোষ দেয় ডাচেসের। সে ডিওকের পক্ষ নেয় এই যুক্তিতে যে ভালোবাসার মানুষের সাথে আর অন্যের সাথে তফাৎ থাকা উচিত। দুক্ষেত্রে আচরণ একই হলে তখন বিষয়টা ভালোবাসার মানুষের চোখে লাগবেই। হিংসা হবে, রাগ হবে, এটাই স্বাভাবিক। তার মতে ভালোবাসার সম্পর্কে একটা হিংসা থাকা উচিত। সেই হিংসাটার কারণে ভালোবাসা আরও সুন্দর এবং মূল্যবান হয়ে ওঠে। ভালোবাসায় যদি সূক্ষ্ম হিংসা না থাকে, ভালোবাসা যদি ৮-১০টা মানুষের সাথে গড়ে ওঠা সম্পর্কের মতো হয়ে ওঠে, তবে সে ভালোবাসা ঠিক ভালোবাসা হয়ে ওঠে না। শ্রাবণের এসব কথায় বিরক্ত হয়ে যেত রিফাত। শ্রাবণ রিফাতের বিষয়টা বুঝত। সে জানত কনফার্মিস্টদের বড় একটা সমস্যা হলো তারা তাদের মতামত থেকে খুব একটা বেরোতে চায় না। তাদের বিশ্বাস এক প্রকার অন্ধবিশ্বাসের মতো। ভুল হলেও সেসবকে আঁকড়ে ধরে পড়ে থাকবে তারা। রিফাতও তেমন। শ্রাবণ তাকে কবিতাটি প্রসঙ্গে একবার বলছিল, ধর তুই একটা মেয়েকে ভালোবাসিস, সে মেয়ে তোর সাথে যেভাবে মিশে, যেভাবে ব্যবহার করে, ঠিক একইভাবে যদি আমার সাথে কিংবা অন্য ছেলেদের সাথে মিশে, সঙ্গ দেয়, তখন তোর কেমন লাগবে? অবশ্যই খারাপ। তখন তুই কি করবি? তার সাথে সম্পর্ক রাখবো না। কেন? কেন মানে, যে মেয়ের কাছে আমি বিশেষ হয়ে থাকতে পারবো না, যে মেয়ে আমার এবং অন্যের তফাৎ বুঝবে না,
তার সাথে যাই হোক সম্পর্ক রাখা সম্ভব না। তাহলে এবার বল, ডিউকের ভুল কোথায় ছিল? শ্রাবণের প্রশ্নে বোকা বনে যায় রিফাত। সে বুঝেও না বোঝার ভান ধরে মুখস্থ যুক্তি দেখাতে থাকলো। শ্রাবণ তখন বলল, তুই যদি 21 শতকের আধুনিক মানুষ হয়ে ভালোবাসার মানুষের এমন ব্যবহারে সম্পর্ক ছিন্ন করতে চাস, তবে শত শত শতাব্দী আগে মধ্যযুগের এক ডিউক একই ব্যবহার করলে তার কি খুব অন্যায় হয়ে যায়? ততক্ষণে রিফাত বুঝল শ্রাবণের এত কথা বলার আসল উদ্দেশ্য। শ্রাবণের কাছে কনফার্মিস্ট এবং অন্ধবিশ্বাসীদের একই ধরনের মনে হতো। এদের মাঝে অনেক মিল খুঁজে পেত সে। প্রথমত, এরা দল মানুষই ঘুমের ভান ধরা মানুষের মতো, যাদের কখনো জাগানো যায় না। এরা আপনার ডাক শুনবে, বুঝবে, কিন্তু উঠবে না, কারণ এদের ঘুম ইচ্ছাকৃত। দ্বিতীয়ত, এরা দলই নিজেদেরকে সবসময় সেরা ভেবে থাকে। নিজেদের মতামত, রুচি, পছন্দ সব কিছুকে অন্যদের তুলনায় সেরা ভাবে। এদের যত যুক্তিতেই হারান না কেন, এরা সব কিছুতেই হ্যাঁ বলে দিন শেষে বলবে তালগাছটা তাদের। এবং তৃতীয়ত, এরা দলই নন কনফর্মিস্টদের শত্রু ভেবে থাকে। কেউই তাদের বিপরীত মতামত দিলে তাকেই তারা হুমকি হিসেবে দেখে। শ্রাবণকে হয়তো রিফাত কখনোই সহ্য করতে পারত না, যদি না তার জীবনে নীলিমা আসতো। শ্রাবণ আগে জানত যে রিফাতের মতো কনফর্মিস্ট মানুষগুলো অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এরা নিজেদের ভালোর জন্য অনেক কিছুই করতে পারে, এমনকি মাঝে মাঝে নিজের মতের বিরুদ্ধেও যেতে পারে, যেমনটি নীলিমার আকর্ষণ পাওয়ার জন্য রিফাত করছিল। শ্রাবণকে নিজের খুব কাছের বন্ধু বলে পরিচয় দিয়েছিল নীলিমাকে, অথচ সে শ্রাবণকে সহ্য করতেই পারত না কখনো। নীলিমার সাথে রিফাতের ভালোভাবে পরিচয় তার বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শেষের দিকে সময়টাতে। একই বিভাগের ছাত্রী হওয়াতে নীলিমাকে সেও চিনত, পছন্দও করত, কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে কখনো বলা হয়নি তার। শ্রাবণের একটি গল্পের কমেন্ট বক্স থেকে কথা শুরু হয়, ভালোমতো পরিচয় হয় তাদের। রিফাত লেখালেখি পছন্দ করে না, তবে সে শ্রাবণের পোস্টে করা প্রতিটি গল্পের কমেন্ট বক্স ঘুরত কেবল এটা দেখার জন্য যে শ্রাবণের গল্প নিয়ে কে কী মন্তব্য করলো, কিংবা কেউ কি নেতিবাচক মন্তব্য করলো কিনা, কিংবা কেউ শ্রাবণের গল্পের ভুল ধরল কিনা। এসব দেখার জন্য সে শ্রাবণের গল্পের কমেন্ট বক্স দেখত। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সে হতাশ হতো, তবে মাঝে মাঝে শ্রাবণের বিপরীতে কারো কোনো মন্তব্য পেলে সেখানে লাভ রিক দিয়ে আসতো এবং ভিতরে ভিতরে একটা আনন্দ পেত। কিছু মানুষ থাকে যারা আমাদের কোনো কাজে সহযোগিতা না করলেও, বিপদে পড়লে পাশে না দাঁড়ালেও আমাদের বিপক্ষে কেউ মত প্রকাশ করে কিংবা আমাদের বিপক্ষে কেউ কথা বললে তার সাথে সহমত পোষণ করে। রিফাত শুধু খুঁজত শ্রাবণের বিপরীতে কথা বলা মানুষদের। এসব পেলে সে মনে মনে নিজেকে সফল মনে করত, একটা গোপন আনন্দ পেত। এই আনন্দ হলো হিংসার থেকে প্রাপ্ত আনন্দ, যা আমরা কাউকে দেখাতে পারি না কিংবা কারো সামনে প্রকাশ করতে পারি না, কিন্তু নিজেরাই অনুভব করি এবং তাতেই আমরা সন্তুষ্ট হয়ে থাকি। এভাবে শ্রাবণের কমেন্ট বক্স থেকে গোপন আনন্দ পাওয়ার উদ্দেশ্যে এবং মানুষগুলোকে খুঁজতে খুঁজতে একদিন সে পেয়ে গেল নীলিমাকে। নীলিমা ছিল সাহিত্য এবং সংস্কৃত মনা, এবং একই সাথে ক্লাসের সেরা হওয়ায় মোটামুটি ভালো পরিচিতি ছিল তার। বিভাগীয় এবং অন্য বিভাগীয় অনেক বড় ভাই এবং অনেক সহপাঠীর নজর ছিল তার দিকে। এমনকি তার শুভাকাঙ্ক্ষীদের মাঝেও ঝগড়া মারামারিও হতো ক্যাম্পাসে। একবার সজীব নামে নীলিমার বিভাগের এক রাজনৈতিক বড় ভাই, যে কিনা নিজেই চেষ্টা করে যাচ্ছিল নীলিমার নজরে আসার, সে জানতে পারে তার বিভাগীয় এক ছোট ভাই বেশ কয়েকদিন ধরে নীলিমাকে জ্বালাচ্ছে, প্রস্তাব দিয়ে যাচ্ছে, কথা বলার চেষ্টা করছে অনেক। নীলিমা বিষয়টি সজীবকে না জানালেও সে জানতে পারে তার ঘনিষ্ঠ কিছু ছোট ভাই বোনদের মাধ্যমে, যাদের থেকে সে নীলিমার খোঁজখবর নিত, এটা সেটা পাঠাতো। একদিন সকালে নীলিমা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের টঙে নাস্তা করতে, সাথে আরও দুটি মেয়ে ক্লাসমেট। তাদের মধ্যে একজন আবার সজীবের পরিচিত মেয়েটি খেয়াল করলো তাদের পিছনে পিছনে নীলিমাকে বিরক্ত করা ছেলেটিও চলে এসেছে সঙ্গে। নীলিমাও দেখছিল ছেলেটিকে। তারা নাস্তা নিয়ে একটি টেবিলে বসলো। তাদের দেখা দেখি পাশের টেবিল দখল করে বসলো ছেলেটি এবং তার বন্ধু বান্ধব। একটু পরই শুরু হয় নীলিমাকে ইঙ্গিত করে হাসি ঠাট্টা। খবরটি কয়েক মিনিটের মধ্যেই চলে যায় সজীবের কাছে। সেও চেয়েছিল এমন একটা সুযোগের, যাতে করে নীলিমাকে বিরক্ত করার অভিযোগে সে ছেলেটাকে মারতে পারে।
এবং নীলিমার কাছেও হিরো হতে পারে। নয়তো সে ইচ্ছে করলে ছেলেটিকে যে কোনোভাবে মারতে পারত। একবার ভেবেও ছিল হল রুমে ডেকে এনে 2-4টে চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেবে, কিন্তু তখন সব দোষ তার ঘাড়ে যেতে পারে এবং এতে করে নীলিমার চোখেও খারাপ হয়ে যেতে পারে। তাই বুদ্ধি করে কৌশলে হলে থাকা অন্য কিছু জুনিয়র এবং অন্য জুনিয়র দিয়ে খোঁজ খবর নিচ্ছিল কখন ছেলেটি নীলিমাকে বিরক্ত করতে আসে এবং সে বিরক্ত করার অপরাধে ছেলেটিকে মারতে পারে, এবং এতে কেউ ছেলেটির পক্ষও নেবে না। আর তাই সে মনে মনে যা চেয়েছিল সেদিন তাই হলো। নীলিমা হাসি ঠাট্টার মানে বুঝেও না বোঝার ভান করে থাকল। নিজেকে বান্ধবীদের সাথে আড্ডাতে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। ততদিনে এসবে সে অভ্যস্ত। এসব তার কাছে তখন নিত্যদিনের ঘটনা। শুধু সে নয়, এমন আরও অনেক মেয়ে ছিল যারা প্রায় এসব সম্মুখীন করে থাকে। প্রথম প্রথম তার একটু আধটু বিরক্ত লাগলেও আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে। সময়ের সাথে সাথে অনেক বিরক্তিকর জিনিসও সহ্য হয়ে যায় আমাদের। সেদিন তাকে নিয়ে হাসি ঠাট্টার একসময় উপস্থিত হয় নীলিমার প্রেমে পড়া সেই বড় ভাই সজীব। সে প্রথমে কিছু না বোঝার ভান ধরে বসে থাকলো ছেলেটির পাশের টেবিলে। মোবাইল টিপতে টিপতে বারবার খেয়াল করছিল ছেলেটিকে। তারপর হঠাৎ ছেলেটিকে ডেকে বলল, এই ছেলে। সজীবের ডাক ছেলেটি প্রথমে খেয়াল করেনি। তারপর আরও একবার ডাকা হলে সজীবের দিকে তাকিয়ে সে বলল, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। প্রথমে একটু সাহস দেখানোর জন্য নিজের জায়গায় বসে উত্তর দিল সে। কেন, কিছু বলবেন? সজীব এবার একটু ধমকের সাথে বলল, তোমাকে এইদিকে আসতে বলেছি। বিষয়টি নজরে পড়ছিল নীলিমার। সে বুঝে গিয়েছিল সজীবের উদ্দেশ্য। ছেলেটি চেয়ার ছেড়ে গেলে সজীব সজোরে একটা থাপ্পড় লাগিয়ে বলল, আসতে এত দেরি হলো কেন? নীলিমা যে বিষয়টি দেখছে ছেলেটিও খেয়াল করলো তা। প্রতিবাদের সুরে সে বলল, কী সমস্যা আপনার, গায়ে হাত দিচ্ছেন কেন? সজীব তখন কলার ধরে আরও কয়েকটা থাপ্পড় দিয়ে বলল, গায়ে হাত দিব না তো কি তোকে আদর করব? বলতে বলতে আরও 2-1টা চর বসিয়ে দিল। ততক্ষণে আশেপাশে সবার চোখে পড়ল বিষয়টি। সজীবকে তার কিছু পরিচিত বন্ধুবান্ধব ডেকে বলল, কিরে, কি হয়েছে, ওকে মারছিস কেন? আরে বলিস না, অনেকক্ষণ ধরে সে এখানে এ মেয়েটাকে নিয়ে মজা করছিল। আমি ডাকলাম, আমার ডাকে সাড়া না দিয়ে উল্টো বেয়াদবি করলো। সিনিয়র জুনিয়র মেনটেন না করে হিরো সাজতে চেয়েছিল। সবার চোখ তখন নীলিমার দিকে। নীলিমা তখনও চুপ করেছিল। অন্য ছেলেরাও তখন বলতে লাগলো, আরও 2টা দিয়ে ছেড়ে দে, যাতে ভবিষ্যতে মেয়েদের আর বিরক্ত না করে এবং সিনিয়র জুনিয়র মেনটেন করে চলে। সজীব তখন ছেলেটির দিকে তাকিয়ে হাসতে হাসতে মুখে আরও 2টা থাপ্পড় দিয়ে নীলিমার দিকে ইঙ্গিত করে বলল, ক্ষমা চেয়ে নে ওর কাছে। ছেলেটি তখন নীলিমার দিকে তাকিয়ে বলল, আমি সরি। সজীবের জিদ মেটেনি তখনও। তাই নীলিমা কিছু বলার আগেই সে আরও একটা থাপ্পড় দিয়ে বলল, আমি সরি মানে? আপু বল। তারপর ছেলেটি নিচের দিকে তাকিয়ে আপু বলে মাফ চাইলে সজীব তাকে ধাক্কা দিয়ে বলে, আপাতত 6 মাস যেন তোকে আর না দেখি। তারপর নীলিমার দিকে তাকিয়ে সজীব বলল, তোমাকে কখনো বিরক্ত করলে বলবা আমাকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, জানাবো। এই বলে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল নীলিমা। সেদিনের পর সজীব মাঝে মাঝে বিরক্ত করত নীলিমাকে, এবং এমন ছোটোখাটো আরও অনেক ঝামেলা পোহাতে হয়েছে তাকে। সব কিছু কৌশলে এড়িয়ে যেত সে। তখনও রিফাতের সাথে পরিচয় হয়নি নীলিমার। একবার শ্রাবণের একটি গল্পের মূল ভাব নীলিমার কিছুটা অপছন্দ হয়েছিল বলে সে কমেন্টে বিষয়টি জানায়। শ্রাবণের নিন্দুক খুঁজতে থাকা রিফাতের নজরে আসে কমেন্টটি। সেখানে সে সহমত প্রদান করে, কিন্তু সে তখনও জানত না শ্রাবণ নীলিমার খুব প্রিয় একজন লেখক। সেদিন কমেন্টস থেকে কথা বাড়ে তাদের। কথা বলার সুযোগ পেয়েই মেসেজেও কথা বলা শুরু করে রিফাত। সে থেকে ধীরে ধীরে কথা বাড়ে তাদের। তারপর ব্যক্তিগত জানাশোনা এবং প্রণয়। কারো নজরে আসার এবং মনে জায়গা করে নেওয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো তার পছন্দ অপছন্দকে সমর্থন করা, এমনকি নিজের অপছন্দ হলেও। রিফাতও নীলিমার দৃষ্টি আকর্ষণের জন্য তাই করল। নীলিমার সব পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দ বলা শুরু করলো। এক সময়ের অসহ্য শ্রাবণকে খুব ভালো বন্ধু বলে পরিচয় করিয়ে দেওয়া শুরু করলো এবং শ্রাবণের গল্প পড়া শুরু করলো। তবে সব কিছুর পরেও রিফাত শ্রাবণকে গোপনে হিংসা করত। তখনও, এমনকি আগের থেকেও বেশি। রিফাত আগে হিংসা করত কেবল ব্যক্তিগত কারণে, কিন্তু নীলিমার সাথে পরিচয় হওয়ার পর হিংসা বাড়ল নীলিমার কারণেও।
নীলিমার মুখে শ্রাবণের গল্প, শ্রাবণের ব্যক্তিত্ব, শ্রাবণের জীবনবোধ সব কিছু নিয়ে প্রশংসা শুনতে শুনতে শ্রাবণের প্রতি হিংসা বেড়ে গেল রিফাতের। কিন্তু সেটা কখনোই বুঝতে দিত না নীলিমাকে। বরং শ্রাবণকে নিয়ে নীলিমার করা প্রশংসার পর সে নিজেও অনিচ্ছাকৃত কিছু প্রশংসা করে দিত। অবশ্য নীলিমার ওপর অধিকার পাওয়ার থেকে শ্রাবণকে নিয়ে প্রশংসা কমতে থাকলো রিফাতের। প্রেমিকার মুখে প্রেমে পড়ার উপযোগী এমন কোনো ছেলের প্রশংসা কোনো প্রেমিকই ভালো চোখে দেখে না, দেখে হিংসা এবং বিরক্তিকর চোখে। রিফাতের বিরক্তি আরও বেশি বেড়ে যেত যখন দেখত নীলিমা শ্রাবণের গল্প পড়ার জন্য তার ফোন ধরছে না, তার কথায় মনোযোগ দিচ্ছে না। সেদিন শ্রাবণদের বাড়িতে আসার দিনও তাই হয়েছিল। শ্রাবণের গল্প পড়ার জন্য রিফাতের ফোন ধরেনি নীলিমা। অবশেষে গল্প পড়া শেষ করে রিফাতকে কল দিল নীলিমা। রিফাত তখন গোসল করছিল। গোসল শেষে কল দিল রিফাত। ফোন সাইলেন্ট থাকায় এবারও কল কানে যায়নি নীলিমার। কিছুক্ষণ পর সে নিজেই কল দিল আবার। কল ধরেই রিফাত বলে উঠল, কই থাকো সারাদিন? আর বলো না, এরোপ্লেন মোডে রেখে গল্প পড়ছিলাম, তাই কল আসেনি তখন। আর একটু আগে ফোন সাইলেন্ট ছিল, তাই দেখিনি। নীলিমার কথা শুনে রিফাত কিছুটা রাগ করে বলল, আবার গল্প? হ্যাঁ, একটু পর তো ভাইয়ের বাসায় যাব, তাই ভাবলাম ওনার পরবর্তী প্রকাশিত বই নিয়ে আলোচনা করা যাবে। অনেক দিন আগে পিডিএফ পাঠিয়ে রেখেছিলেন আমাকে, কয়েকদিন ধরে পড়ছিলাম। আর মাঝখানে তো আমাদের বাগদানের অনুষ্ঠানের কারণে পড়া হয়নি, তাই এখন শেষ করে নিলাম। তোমাকে আমি আর কতবার যে বলবো। আচ্ছা বাদ দাও, কখন বের হবে তুমি? তুমি বললে এখনই, যদিও বিদ্যুৎ আসার জন্য বসে আছি। ফোনে চার্জ নেই তেমন। ব্যাটারির কী যে হলো, অনেক দিন ধরে 30%-এর নিচে হলে সেকেন্ডে সেকেন্ডে চার্জ কমতে থাকে, তারপর হঠাৎ বন্ধ হয়ে যায়। চার্জ দিয়ে কি করবা? পড়ো, গল্প পড়ো, বেশি বেশি পড়ো। কিছুটা উপহাস করে কথাটি বলল রিফাত। উফ, তোমার এই অভ্যাসটা আর গেল না। তুমি কখন বের হবা সেটা বলো। আমি তো ভেবেছিলাম একসাথে বের হব, কিন্তু শ্রাবণ হঠাৎ করে কল দিয়ে আমাকে একটু আগে যেতে বলল। আগে কেন? কে জানি, আমাকে বলল তোমার কিছুক্ষণ আগে তার বাসায় গিয়ে উপস্থিত হতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বের হয়ে যাও, আমিও বের হব আর একটু পরে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনে চার্জ দিয়ে নিও, আমি কল দিব। ওকে, যদি চার্জ থাকে তো ফোন ধরবো, আর বন্ধ থাকলে ভেবে নিও বিদ্যুৎ ছিল না। ভেবো না, আমি চলে আসবো সময় মতো। চিনতে কোনো সমস্যা হবে না তো? কী যে বলো তুমি, ওই এলাকায় আমার খালার বাসা, তারপরে এক বান্ধবীরও বাসা। আমার চিনতে সমস্যা হবে না। আর শ্রাবণ ভাইয়া তো ওনার বাসার গলি, বাসার নাম সব দিয়ে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন বের হব, তুমি বৃষ্টি কমলে বের হয়েও। আচ্ছা যাও তুমি, আর মনে করে যা যা ফল নিতে বলেছি সবগুলো নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। কথা শেষ করে রিফাত তৈরি হচ্ছিল শ্রাবণের বাসায় যাওয়ার জন্য।